আচ্ছা, এরপরে একটি বলকে ভূমি থেকে এত বেগে এত কোণে নিক্ষেপ করা হলো, 2 সেকেন্ড পরে নিক্ষেপণ বিন্দু থেকে বলটার দূরত্ব। ওকে। আচ্ছা, এখন এখানে এখানে খেয়াল করো। এটার গতিপথ এই ধরলাম যে এরকম ইউ এবং আলফা দুইটাই দেওয়া আছে। তো 2 সেকেন্ড পরে এখানে ধরলাম যে এখানে বলটা এই পজিশনে আছে। তো এখন আমাদের এখানে মেইনলি কোনটা দূরত্ব বের করতে বলছে, এখানে তো আমাদের শুধুমাত্র বলছে দূরত্ব। তো দূরত্ব তো দুই প্রকার, একটা হচ্ছে উলম্ব দূরত্ব আর একটা হচ্ছে আনুভূমিক দূরত্ব। তো এখন এখানে কোনটা বের করতে হবে, যদি এরকম ভাবে যদি মানে একদম নির্দিষ্ট করে বলে না দেয় যে উলম্ব দূরত্ব নাকি আনুভূমিক দূরত্ব, তাহলে এখানে আমাদের এই দূরত্বটা বের করতে হবে। এই যে এটা, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা এখানে এসি কিভাবে বের করব? এবি আমরা তো বের করতে পারবো, এটা হচ্ছে আনুভূমিক দূরত্বের সূত্র। বিসি বের করতে পারবো উলম্ব দূরত্ব, তারপর পিথাগোরাস দিয়ে এসি বের করতে পারবো। তাহলে এটা এক্স, এটা ওয়াই। তো এখানে এক্স কি হবে, ইউ কজ আলফা ইন্টু টি 100। কজ আছে, কজ আর কজ ইনভার্স চলে যাবে, তাহলে এটা হচ্ছে 3/5। টি এর মান আছে 2 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 120। তাহলে 100, আচ্ছা 3/5, কজের জন্য 3/5, তাহলে এটা কি হবে 4/5। তারপরে টি এর মান 2 সেকেন্ড, -4.9 × 4, এটা আসে 140.4। আচ্ছা, এগুলো সবগুলো এখানে ভ্যালু তো দেওয়াই আছে, এগুলো বসে বসে ক্যালকুলেট করবো। আর এখন বলটার যে দূরত্ব এটা হচ্ছে এসি, তাহলে এসি কি হবে, এখানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে এটা কত আসে? 184.7 বা 69 আসে এত মিটার। ওকে, তো এখন দূরত্ব যদি স্পেসিফিক ভাবে বলে না দেয় তাহলে এইভাবেই করতে হবে। আচ্ছা, এইখানে বলছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আলফা দেওয়া ইউ দেওয়া 1 মিটার উচ্চতায় এইখানে এই পৌঁছার সময়ের পার্থক্য। ওকে, তো এখন এইখানে আমাদের, আচ্ছা, এখন এই যে এটা আমাদের উলম্ব গতির ক্ষেত্র হয় এবং এটা হ্রাসের ক্ষেত্র হয়, যে সর্বোচ্চ উচ্চতার থেকে কম উচ্চতায় সে এখানে কয়বার থাকতে পারবে, এটা হচ্ছে 2 বার। তো এই ডিস্টেন্সটাও যতটুকু, এই ডিস্টেন্সটাও কিন্তু অতটুকু। তাহলে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার করে। তাহলে এখানে দুইটা সময় বের করতে হবে এবং দুইটার এখানে পার্থক্য জানতে চাইছে। তাহলে আমরা জানি ওয়াই সমান ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ওয়াই এর মান হচ্ছে 1 মিটার, ইউ হচ্ছে 30,
sin 30 মান হচ্ছে হাফ টি, আর এইখানে হচ্ছে 4.9 টি স্কোয়ার। তাহলে 4.9 টি স্কোয়ার -15 টি+1। তাহলে এখন এইখানে ক্যালকুলেশন করো। 4.9 -15 +1, এটা দিলে টি এর মানে একটা আসবে 2.993, আর একটা আসবে 0.0681। তো যেটা কম সময় এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, আর যেটা বেশি সময় এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে সময়ের যে পার্থক্য ডেল্টা টি, 2.993 -0681, 2.9249, এত সেকেন্ড হচ্ছে সময়ের পার্থক্য। সহজ একটা ম্যাথ, এটা 4 নম্বরের জন্য এটা আসছে। ওকে। ইউ মিটার/সেকেন্ড বেগে আলফা করে নিক্ষিপ্ত হলো, দেখাও যে এত সময় পরে বস্তুটি নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে এবং এ সময় বেগ হবে এত। আচ্ছা, নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে। আচ্ছা, এটা কিরকম? এটা হবে, তাহলে নিক্ষেপের দিক কিন্তু এই যে ইউ এর যে স্পর্শক এইটা, এটা হচ্ছে নিক্ষেপের দিক। ওকে। এখন একটা সময়, যে সময় পরে এটা এর সাথে লম্বভাবে, অর্থাৎ এই যে এইরকম, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের নিক্ষেপের দিক, ইউ এর ডিরেকশন। আর এখন এটা ধরলাম যে এই পজিশনে আছে, এটা এই পজিশন থেকে নিচের দিকে নামতেছে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে নিক্ষেপের দিকের সাথে এখন সে যেই দিকে নামতেছে ওই বিন্দুতে স্পর্শকের যে ডিরেকশন ওইটা হচ্ছে ইউ এর ডিরেকশনের সাথে লম্ব। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো আমাদের প্রশ্নের সিনারিওটা হচ্ছে এরকম। এখন এখানে ইউ এবং এই নিক্ষেপণ কোণ আলফা দেওয়া। আচ্ছা, তাহলে এখন এই যে এই পয়েন্টে তার যে বেগ, এটাকে ধরলাম ভি ভেক্টর, আর এটা হচ্ছে ইউ ভেক্টর। তাহলে এখন আমাদের প্রশ্নের যে সিনারিও, এখানে ইউ এবং ভি এরা হচ্ছে পরস্পর লম্ব, এই দুইটা ডিরেকশন। তাহলে আমরা কি বলতে পারি? ইউ ডট ভি সমান কি হবে? আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এদের এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এদের ডট গুণফল হচ্ছে 0, এটা না? হুম। আচ্ছা, এখন এইখানে ইউ ডট ভি সমান কি? ইউ প্লাস জি, আর টি তো হচ্ছে এখানে স্কেলার রাশি, এটা বুঝছো? আমরা ভি এর সূত্র লিখলাম ইউ প্লাস জি টি, এখানে টি এর মান দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা পরে এর বসাবো।
তাহলে এখন এইখানে কি হবে? এখন এই যে বাইরের ইউ দ্বারা এখানে গুণ করো, তো ইউ ডট ইউ হবে। ইউ ডট ইউ হলে কি, ইউ ইন্টু কস 0, কস 0 মানে 1, তাহলে এটা ইউ ইন্টু ইউ মিলে হয়ে যাবে ইউ স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে কি থাকবে, ইউ এর সাথে জি এর ডট গুণ হবে, আর এখানে টি থাকবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে ইউ স্কোয়ার ইউ ডট জি, টি কে আমরা এখন বাইরে লিখতে পারি। এখন দেখো ইউ আর জি এর এই মধ্যবর্তী কোণ এখানে কত বলো তো? বলো। এটা বুঝতেছো না, ইউ আর জি এর মধ্যবর্তী কোণ কত হবে? 90। 98 কিভাবে? এই এইখানে যদি আমাদের এটা এটা ভূমি হয়, ভূমির সাথে ইউ ক্রিয়াশীল আলফা কোণে, আর জি হচ্ছে খাড়া নিচের দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 90 প্লাস আলফা ইজ ইকুয়াল টু 0 আছে, এখানে একটা টি আছে। তাহলে এটা ইউ স্কোয়ার কস 90 মাইনাস 90 প্লাস আলফা, এটা হয়ে যাবে মাইনাস সাইন আলফা। তাহলে একটা মাইনাস আসবে, ইউজি সাইন আলফা ইন্টু টি ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা ইউ এখানে কমন নিয়ে বাদ দেওয়া যায়, তাহলে জিটি সাইন আলফা। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে এখানে কি বলছে? তাহলে এখান থেকে ইউ সমান জিটি সাইন আলফা, তাহলে টি এর মান এখানে কি আসে, ইউ ডিভাইড বাই জি সাইন আলফা। এখন আমাদের যে সময়টা বলছে যে এত সময় পরে দেখা যে লম্বভাবে চলে, তো আমরা প্রথমে এটা ধরে নিচ্ছি যে লম্বভাবে চলে। তো লম্বভাবে ধরে নিয়ে আমরা সময়ের মানটা ওইটাই প্রমাণ করলাম। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখনো আমাদের অ্যান্সার এখানে শেষ হয় নাই। এরপরে এখানে বলছে যে দেখাও যে এ সময় তার বেগ ইউ কট আলফা। বেগ বলতে শেষ বেগ আর কি। তাহলে এখানে আমাদের ভি এর মানটা বের করতে বলছে। তো আমরা কালকে শেষ বেগের আমরা পড়ছিলাম, শেষ বেগের যে এখানে আণবিক উপাংশ, এটা সবসময় আদি বেগের আণবিক উপাংশের সমান, অর্থাৎ ইউ কজ আলফা, কারণ এটা হচ্ছে সমবেগ। আর ভি সাইন থিটা সমান কি হবে, এটা এই সূত্র হবে ইউ মাইনাস জিটি। তাহলে এখানে ইউ মানে ইউ সাইন আলফা মাইনাস জিটি, তাহলে ইউ সাইন আলফা জি, টি এর মান হচ্ছে ইউ ডিভাইড বাই জি সাইন আলফা। তাহলে এটা কত আসে, ইউ সাইন আলফা জি জি বাদ ইউ ডিভাইড বাই সাইন আলফা। তাহলে এখানে ইউ সাইন আলফা মাইনাস ইউ কোজেক আলফা। ওকে, তাহলে আমরা এখান থেকে ভি কস থিটা এবং ভি সাইন থিটার মান পেয়ে গেছি। এটাকে যদি 1 নাম্বার দেই, এটাকে 2 নাম্বার দেই, তাহলে এখানে কি হবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার দিলে আমাদের ভি স্কোয়ার থাকবে।
তাহলে ওইখানে একটা হবে আমাদের ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এখানে একটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মিলে এখান থেকে শুধুমাত্র ইউ স্কোয়ার থাকবে। আর আচ্ছা, এটা একবার লিখলে, আচ্ছা এটা একটু ভেঙে লিখেন। তাহলে দেখো এখানে আমাদের প্রথমটাকে বর্গ করলে আসবে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এইখানে আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস টু ইউ 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 স্কোয়ার আর সাইন আলফা ইন্টু কোজেক আলফা, এইটা আসবে প্লাস ইউ স্কোয়ার কোজেক স্কোয়ার আলফা। তারপর এটা ভি স্কোয়ার। এখন প্রথম দুইটা থেকে ইউ স্কোয়ার কমন নিলে এটা হয়ে যাবে ওয়ান, তাহলে এখানে ইউ স্কোয়ার মাইনাস সাইন আলফা ইন্টু কোজেক আলফা মিলে ওয়ান, টু ইউ স্কোয়ার, আর এইখানে ইউ স্কোয়ার কোজেক স্কোয়ার আলফা। তাহলে এখন থাকে ইউ স্কোয়ার কোজেক স্কোয়ার আলফা মাইনাস ইউ স্কোয়ার কমন নিলে কোজেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে ইউ স্কোয়ার আর এটা হচ্ছে কট স্কোয়ারের সূত্র। তাহলে রুট করে দিলে ভি সমান হবে ইউ কট আলফা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, একটি বস্তু এত এনে বলছে কত সময় পর বস্তুটি নিক্ষেপ দিকের সাথে লম্বভাবে চলবে এবং ওই সময়, আচ্ছা এটা সেম ম্যাথ, এটা করবা। এর আগের ম্যাথে আমাদের সবকিছুই এখানে ইউ এবং ভি দিয়ে দেওয়া ছিল, আর এখানে সবগুলো মান এখানে দেওয়া আছে, তো এটা এখন করতে একটু সুবিধা হবে। আচ্ছা, তো এখানে ইউ এবং আলফা, তো ইউ তো আমাদের আদিবেগের মান, আর আলফা এখানে দেওয়া ছিল কোণ। তাহলে সময়টা আমাদের কত আসছে, ইউ ডিভাইড বাই জি সাইন আলফা। তাহলে আমরা যদি এটা ডিরেক্ট এখানে ইউজ করি, ইউ ডিভাইড বাই জি সাইন আলফা, তো সেই ক্ষেত্রে এখানে সময় আসা উচিত ইউ এর মান হচ্ছে 39.2 ডিভাইড বাই জি 9.8 সাইন আলফা আছে 13। তাহলে এখানে সময় আসবে 8 সেকেন্ড। তো এই প্রমাণ এখানে সেম, আর ওইখানে বেগের শেষ বেগ এটা কত আসছে ইউ কট আলফা। তাহলে এখানে ইউ এর মান 39.2 ইন্টু কট, তো আমাদের ক্যালকুলেটার ডিরেক্ট নাই, এটা 1/10 দেওয়া লাগবে, 1/10 30। তাহলে এটা আসবে 67.89 এত মিটার পার সেকেন্ড। তো সেম প্রমাণ, জাস্ট এখানে সূত্রগুলো নিয়ে আসবা, তারপরে এখানে মান জাস্ট বসাই দিবা আর কি। ওকে। একটি টাওয়ারের শীর্ষ লক্ষ্য করে ভূমি থেকে নিক্ষিপ্ত বন্দুকের একটি গুলি টাওয়ারের মধ্যবিন্দুতে আঘাত করলে দেখা যায় টাওয়ারকে আঘাত করার সময় গুলিটি আনুভূমিকভাবে চলে। আচ্ছা, এই যে এখানে আমাদের প্রাসের ক্ষেত্রে, এখানে প্রাসের যে গতিপথটা, এই এই গতিপথের কোন পয়েন্টে একটা বস্তু আনুভূমিকভাবে চলে বলো তো? বলো।
বলো সর্বোচ্চ এটা। উচ্চতা। হ্যাঁ, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়। ওকে, তাহলে এখানে টাওয়ারের শীর্ষ লক্ষ্য করে এখানে, তাহলে যদি এটা আলফা হয়, এটা চাঁদে বে কিউ, তাহলে এখানে আমাদের যেভাবে এই গুলিটাকে নিক্ষেপ করা হয়েছে বা ছোড়া হয়েছে, এখানে টাওয়ারের যে টোটাল উচ্চতা এইচ, তাহলে আমরা এখানে দেখাবো যে এটা যে যে পয়েন্টে এসে হিট করবে, অর্থাৎ এই প্রাসের জন্য সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে টাওয়ারের মোট উচ্চতার অর্ধেক। আচ্ছা, এখানে টাওয়ারের মোট উচ্চতা আমরা যে কোনো একটা ধরে নিব। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা যদি ইস হয়, টাওয়ারের মোট উচ্চতা ধরলাম যে যে কোনো একটা কিছু এম এন অথবা আর, যাই হোক। তো টাওয়ারের মোট উচ্চতা যদি আর হয়, তাহলে এই প্রাসের সর্বোচ্চ উচ্চতা হবে টাওয়ারের মোট উচ্চতার অর্ধেক। অর্থাৎ এইখানে এই যে এই পয়েন্টটা যদি টাওয়ারের অর্ধেক হয় এবং এই পয়েন্টটাই হইতে হবে প্রাসের জন্য সর্বোচ্চ উচ্চতা, তাহলে সর্বোচ্চ উচ্চতায় একটা প্রাস, এখানে তার বেগ হচ্ছে হয় আনুভূমিক বরাবর। তাহলে আমাদের প্রমাণিত হবে যে যদি প্রাসের সর্বোচ্চ উচ্চতা টাওয়ারের মোট উচ্চতার অর্ধেক হয়, তখন আমাদের প্রমাণিত হবে যে ওইখানে আঘাত করার সময় গুলিটা আনুভূমিকভাবে চলতেছিল। ওকে, তাহলে এখানে এ, এটা হচ্ছে বি, এ বি সমান আমরা ধরে নিব আর। না, এটা এবি সমান আর ধরে তো লাভ, আর আমরা ইয়া ধরি, আর হচ্ছে যে আনুভূমিক পাল্লা আমরা যদি ধরি, তাহলে এবি সমান আমরা ধরে নিই স্মল এইচ, এটা হচ্ছে ও। ও এ সমান আমরা ধরে নিই আর, বা আনুভূমিক পাল্লা। কি? ওকে, লা? আর এইখানে এরা খুব দরকার। আনুভূমিক পাল্লা যদি আর হয়, কি কর? ওটা কোনা? আচ্ছা এখানে ও এ তো আমাদের আনুভূমিক পাল্লা না। আচ্ছা দাঁড়াও, এইখানে এটা এটা সাউন্ড কম করে বেটা। ও এ সমান আর না, এখানে হচ্ছে আনুভূমিক পাল্লা। এটা হচ্ছে আর, আর ও এ এতটুকু ডিস্টেন্সকে আমরা ধরে নিই স্মল এ। অথবা তুমি এগুলা মানে যে কোনো কিছু এখানে এখানে ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এই যে ত্রিভুজ ও এ বি তে ট্যান আলফা সমান কি হবে, লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে ট্যান আলফা সমান হচ্ছে এইচ ডিভাইড বাই এ। ওকে, তাহলে এটা আসলো। আর এখানে সি পয়েন্টটা ধরলাম যে টাওয়ারের মধ্যবিন্দু। আচ্ছা এখানে হুম
এটা আমরা কিভাবে দেখাবো? আবার কাজে আচ্ছা একটু দাঁড়াও, এখানে আসছে যে ওয়ান মাইনাস এ ডিভাইড বাই আর। আচ্ছা এটা এখানে একটা সূত্র আছে এইচ ডিভাইড বাই টু। এটা আমাদের এখন এই সিলেবাসে বর্তমানে এটা ব্যবহার করা হয় না আর কি। আচ্ছা এটা এখন এই সূত্র আমাদের সিলেবাসে এখন নাই আর কি, বাট এটা দিয়ে এই ম্যাথটা করতে হবে সম্ভবত। এইচ হচ্ছে টোটাল উচ্চতা, আর এটা হচ্ছে যে এ আমাদের এতটুকু ডিস্টেন্স। আচ্ছা এটা আপাতত থাক, এটা এখন হয় এটা সূত্রটা মুখস্থ করতে হবে, আর না হলে এটার প্রমাণটা দেখাইতে হবে আর কি। তো আচ্ছা এটা বোধহয় থাক, এটার যদি এটা ভালো কোনো প্রমাণ পাই তাহলে এটা প্রমাণ দেখায় তখন এই সূত্রটার ইউজ কিভাবে আসে তখন এটা দেখাইলে এই ম্যাথটা বুঝবা আর কি। আর না হলে মুখস্থ করলে এটা অন্য কোনো ম্যাথে আসলে তখন আবার এটা পারবা না। আচ্ছা এটা থাক, এটার প্রমাণটা আমরা পরে দেখবো এখন, এর পরের ক্লাসে। আচ্ছা এরপরে ম্যাথটা দেখো, এখানে বলছে কি রাইফেলের পাল্লা দেওয়া 1000 মিটার, চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির এত হলে চন্দ্রপৃষ্ঠে রাইফেলের পাল্লা কত হবে? আচ্ছা এটা একটু সহজ ম্যাথ, এইখানে আমাদের মেইনলি জি এর ভেরিয়েশনটা বের করতে হবে আর কি। তো চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি, তাহলে আমরা যদি ধরি এফ অফ মুন, এটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আর্থের 1/6। তাহলে এটা হচ্ছে এম জি এম, আর এটা হচ্ছে এম জি ই, এটা হচ্ছে 1/6। অর্থাৎ চাঁদে অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর জি এর 1/6। এটা আশা করি বুঝছো। তাহলে এটা পৃথিবীতে হচ্ছে 1000 মিটার, তাহলে এটা চাঁদে কত হবে? তাহলে আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে লিখি ইউ স্কোয়ার ডিভাইড বাই জি সাইন টু আলফা, এটা হচ্ছে জিই, তাহলে এটা হচ্ছে 1000। আর ইউ স্কোয়ার সাইন টু আলফা, এখন দেখো এখানে আমাদের কিন্তু বেগ অথবা আলফা এর মানের কোনো পরিবর্তন করতে বলে নাই, এটা হচ্ছে জিই। তাহলে ইউ স্কোয়ার সাইন টু আলফা, এটা হচ্ছে 1000 জিই। ওকে, এখন আমাদের বলছে চাঁদের ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে চাঁদের ক্ষেত্রে কি হবে? ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি এম, এটা হবে। তাহলে এটা হচ্ছে 1000 জিই, ইউ স্কোয়ার সাইন টু আলফার মান। আর জি এম এর মান কত? জিই ইন্টু 1/6, তাহলে জিই বাদ 1000 ডিভাইড বাই 6, না 1000 ডিভাইড বাই 1/6, তাহলে এখানে থাকবে 1000 1/6, তাহলে এটা হয়ে যাবে 6000। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে। এখন এখানে একটি রাইফেলের বৃহত্তম পাল্লা
1000 মিটার একই প্রক্ষেপ কোণে ঘন্টায় এত মিটার বেগে চলন্ত কোনো বাস হতে ওই রাইফেল দ্বারা গুলি করা হলে দেখা যায় পাল্লা এত মিটার বৃদ্ধি পাবে। ওকে, বৃহত্তম পাল্লা বলছে 1000 মিটার, তাহলে আমরা জানি আর ম্যাক্স অথবা বৃহত্তম পাল্লায় সূত্র হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই জি। তাহলে এটা হচ্ছে 1000, ইউ স্কোয়ার ডিভাইড বাই জি হচ্ছে 9.8। তাহলে এখান থেকে ইউ এর মান আসে 98.9949 এত মিটার পার সেকেন্ড। এইটা কিন্তু তোমার গুলির বেগ। এখন এখন গুলিটা ছোড়া হয়েছে, একটা গাড়ি চলন্ত অবস্থায় আছে, ওই গাড়ি থেকে গুলিটা ছোড়া এখানে ছোড়া হয়েছে। আচ্ছা, এখানে এই যে বাসের বেগ বা গাড়ির বেগ, আচ্ছা বাস দেওয়া, তো এটা দেওয়া 24.5 কিলোমিটার পার আওয়ার। আমরা যদি এটাকে মিটার পার সেকেন্ডে নেই, 5/18 ইন্টু এইটা 24.5, তাহলে এটা আসে 6.805 এত মিটার পার সেকেন্ড। ওকে, তো এত বেগে একটা গাড়ি চলতেছে, সেইখান থেকে আবার আমরা একই প্রক্ষেপ কোণে, আচ্ছা দেখো এটা সিনারিওটা এরকম। আচ্ছা, এখানে গাড়ি কিভাবে আঁকাবো, যাই হোক, এখন এখানে আমাদের একটা গাড়ি চলতেছে 6.8 মিটার পার সেকেন্ড বেগে। এখন এই গাড়ি থেকে আবার একই প্রক্ষেপ কোণ, মানে তোমার আলফা একটা আছে, এইখান থেকে এই গাড়ি থেকে আবার একই প্রক্ষেপ কোণে আমরা একটা গুলি নিক্ষেপ করছি। তো বৃহত্তম পাল্লার ক্ষেত্রে আলফার মান কত? 45। হ্যাঁ, তাহলে এখানে আলফার মান হচ্ছে 45। তাহলে এইটা আমরা যে ইউ বেগে নিক্ষেপ করছি, ইউ এর মান তো জানি, তাহলে এই বরাবর হচ্ছে ইউ কজ আলফা, এই বরাবর হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখন এই যে গাড়ি থেকে, এখন গাড়িতে থাকা অবস্থায় গুলির আনুভূমিক বেগ এটা কত হবে? এটা হচ্ছে যে, এখন এখানে এমন ভাবে চিন্তা করা যাবে না যে এখানে আপেক্ষিক বেগ, না এখানে আপেক্ষিক বেগ ধরে চিন্তা করা যাবে না কিন্তু। তো এইখানে আমাদের ভেক্টর হিসেবে চিন্তা করতে হবে। তো এইখানে এটা অলরেডি 6.8 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু তোমার চলমান ছিল, মানে তোমার গাড়িটা চলতেছে, মানে ওই রাইফেলটাও চলতেছে। এখন সেইখান থেকে তুমি আবার আরো একটা বেগ দিয়ে একটা গুলিকে নিক্ষেপ করছো। তো অলরেডি গুলির একটা বেগ ছিল 6.8, আবার একটা বেগ দিছো। তো এখন আমরা এখানে শুধুমাত্র আনুভূমিক বেগটা এখানে চিন্তা করতেছি। তো সেই ক্ষেত্রে এটা কি হবে, তার আনুভূমিক বেগ এটা হবে তার আগের বেগ ইন্টু ইউ কজ আলফা। এটা হবে না, কারণ এই দুইটা ডিরেকশন তো এখানে ভূমি বরাবর, এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে ইউ এসে 98.9949 ইন্টু কস 45 প্লাস 6.805, এটা আসে 76.804 এত মিটার পার সেকেন্ড। এবং উলম্ব বেগ এটা হবে শুধুমাত্র ইউ সাইন আলফাই কিন্তু হবে। আচ্ছা দেখো, এখানে উলম্ব বেগের ক্ষেত্রে গাড়ির বেগের কি কি কোনো প্রভাব আছে? না। তাহলে এটার উলম্ব বেগ শুধুমাত্র ইউ সাইন আলফাই হবে। তাহলে 98.9949 ইন্টু সাইন 45, তাহলে এটা হবে 69.9999 আসে, তো এটাকে অলমোস্ট 70 লেখা যায়। ওকে।
তাহলে এখন আমাদের জানতে চাইছে যে এখন দেখো যে পাল্লা এত মিটার বৃদ্ধি পাবে। তো এখানে নতুন পাল্লা আমরা জানি এটা ইউ স্কোয়ার ডিভাইড বাই জি সাইন টু আলফা, মানে 2 sin আলফা কজ আলফা। তো 2 ডিভাইড বাই জি, একটা ইউ সাইন আলফার সাথে আর একটা ইউ কজ আলফার সাথে, 2 ডিভাইড বাই জি। এখন এই আমরা যে নতুন পাল্লাটা যে লিখতেছি, এইখানে মেইনলি এই যে ইউ ইউ লেখা ঠিক হবে না, এখানে ইউ ড্যাশ লিখতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের নতুন যে বেগটা, তার জন্য এখানে আছে ইউ ড্যাশের উপর স্কোয়ার। তো এটা হচ্ছে ইউ ড্যাশ সাইন আলফা ইউ ড্যাশ কজ আলফা। আচ্ছা দেখো, এই যে ইউ ড্যাশ সাইন আলফা, এটা বলতে এটা এটা কি বোঝায় বলো তো? নতুন বেগের যেটা উলম্ব উপাংশ। আর ইউ ড্যাশ কজ আলফা বোঝায় নতুন বেগের আনুভূমিক উপাংশ। তো নতুন বেগের উলম্ব উপাংশ কোনটা? 70। আর নতুন বেগের যেটা আনুভূমিক উপাংশ এটা কোনটা? এই যে আমরা যেটা বের করছি 76.804, এটা বুঝছো? হুম। ওকে, তাহলে এটা এখানে ক্যালকুলেশন করলে আসবে 1097.2184। তাহলে এটার বৃদ্ধি হবে কত? আগে ছিল 1000, তাহলে এটা হচ্ছে 97.2184। তো এটাকে অলমোস্ট লিখলে এই যে 97 সমস্ত 2/9ই হয় আর কি, প্রায়। তাহলে পাল্লা বৃদ্ধি পাবে এতটুকু। এই ম্যাথটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এই পর্যন্ত থাক, আর রাতে পড়ালে জানাবো। এখন তো এগুলো অবশ্যই ঠিক মতো প্র্যাকটিস করে আসবে। আচ্ছা।